শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি রঞ্জিত শেখার। শুরুতেই জানাবো শিরোনাম। প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন, বিনিয়োগ কর্মসংস্থান সহ 10 খাতে অগ্রাধিকার, শুল্ক করে বড় ছাড়, কমতে পারে নিত্যপণ্যের দাম। রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন, ডেথ রেফারেন্স শুনানি নিজেই করবেন অ্যাটর্নি জেনারেল। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে এক পরিবারের 4 সদস্য সহ 5 জন দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দেখছেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দর্শক, আপনারা জানেন যে 55তম বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের বাজেট স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন সহকর্মী তামজিদ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রঞ্জু। প্রথম বাজেট এই সরকারের এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খুসরো মাহমুদ চৌধুরীরও প্রথম এই বাজেট আগামী অর্থ বছরে কী ধরনের পরিবর্তন আনবে আপনার জীবনে এবং সেই সাথে আপনার জীবনের সাথে জড়িত সব বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানাবো আজকের বাজেটে। সঙ্গে আছি তামজিদ আহমেদ। জানাবো বাজেট 2026-27 খবর। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেল 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এর আগে সকাল 10:30টার দিকে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিপরিষদের এই বিশেষ বৈঠক। মন্ত্রিসভার অনুমোদনের পর 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিল অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বেলা 3টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। এটি দেশের 55তম বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট। জাতীয় বাজেট পেশ করতে এবং 2026-27 অর্থ বছরের রূপরেখা তুলে ধরতে সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছান অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন পর নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, ফলে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এছাড়া আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট। এটা তো আমার প্রথম বাজেট না, এটা বাংলাদেশের অনেক দিন পর এটা জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট। অনেক দিন পর, আগে হয়েছে, এবং এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। দর্শক, অল্প কিছুক্ষণ পর অর্থাৎ ঘণ্টাখানেক পরেই কিন্তু জাতীয় বাজেট, আগামী অর্থ বছরের বাজেট অর্থমন্ত্রী উপস্থাপন করবেন সংসদে। এবং তার আগে আপনাদেরকে একটু জানাতে চাই এই বাজেটে আপনার জন্য কি থাকছে এবং বাজেটের অর্থ সরকার কিভাবে সংগ্রহ করতে পারে। এবারের অর্থ বছরের জন্য কিন্তু 9,38,000 কোটি টাকার একটা বিশাল বাজেট উপস্থাপন করা হচ্ছে বা হতে যাচ্ছে, এবং এই বাজেট কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় বাজেট বলা যায়। এবং এই বাজেটের মোট জিডিপি যেটা রয়েছে আমাদের মোট দেশজ উৎপাদন, সেই দেশজ উৎপাদনের প্রায় 14% কিন্তু এবারের বাজেটটা দেয়া হচ্ছে। এবং গত অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা ছিল বা সংশোধিত যে জিডিপি লক্ষ্যমাত্রা ছিল 60,80,300 কোটি টাকা, সেটার থেকে কিন্তু আগামী অর্থ বছর যেটা আসতে চলেছে 2026-27 অর্থ বছর, সেটার লক্ষ্যমাত্রা কিন্তু জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 68,31,000 কোটি টাকার কিন্তু বেশি। এইবার যদি একটু জিডিপি প্রবৃদ্ধির দিকে তাকাই, সরকার কতটা চাচ্ছে যে প্রবৃদ্ধি আসতে পারে আগামী অর্থ বছরে? জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%, অর্থাৎ 6.5% কিন্তু জিডিপির প্রবৃদ্ধি সরকার অর্জনের চিন্তা করছে। তবে যদি আমরা বিগত অর্থ বছর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে শেষ বাজেটটা ছিল সেদিকে যদি তাকাই,
অন্তর্বর্তী টার্গেট ছিল 5.5% জিডিপি প্রবৃদ্ধির। তবে বিশ্ব ব্যাংক সেখানে বলেছিল যে 4.6% বেশি জিডিপি প্রবৃদ্ধি হবে না, এবং আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারাও কিন্তু বলেছে যে 4.3% বেশি হবে না, এবং সেটা কিন্তু হয়েছে। আমরা কিন্তু গত অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়নি। তাই অর্থনীতিবিদরা শঙ্কা করছে যে সরকারের যে নতুন অর্থ বছরের জন্য যে টার্গেটটা দেয়া 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন, সেটা আদৌ সম্ভব হবে কিনা সেটা এখন দেখার বিষয়। এবার যদি একটু মুদ্রাস্ফীতির দিকে তাকাই, বর্তমান মুদ্রাস্ফীতি 9.5%-এর কাছাকাছি, 9.42% মুদ্রাস্ফীতি চলছে। মূল্যস্ফীতি চলছে ঠিক এই মুহূর্তে। সেই মূল্যস্ফীতি কমিয়ে এনে 7.5% করার লক্ষ্যমাত্রা করছে সরকার, অর্থাৎ আগামী অর্থ বছরে এই মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আসার কথা চিন্তা ভাবনা করছে। যে কারণে সরকার এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে নিত্যপণ্যের প্রায় অন্তত 60টি নিত্যপণ্যের দাম কিন্তু কমার চিন্তা ভাবনা হচ্ছে, যেহেতু উৎসে কর কমিয়ে আনা হচ্ছে। সেই ক্ষেত্রে বাজারে কিন্তু নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে, এবং সেই হিসেবে কিন্তু মূল্যস্ফীতিও কমার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি একটু বাজেট ঘাটতির দিকে যাই, 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট। এই পুরোটা বাজেট কিন্তু সরকারের একার পক্ষে দেশজ সম্পদ দিয়ে আদায় করা সম্ভব হবে না। এখানে কিন্তু বাজেট ঘাটতি রয়েছে। সরকারের যে সক্ষমতা বা দেশজ উৎপাদন নিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে প্রায় 6,95,000 কোটি টাকা রাজস্ব কিন্তু সরকার আদায় করার চিন্তা ভাবনা করছে। বাদবাকি আরও 2,43,000 কোটি টাকা কিন্তু সরকারের বাজেট ঘাটতি রয়েছে, যা মোট বাজেটের 25%-এরও বেশি কিন্তু বাজেট ঘাটতি রয়েছে। তো এই ঘাটতির অর্থ সরকার কিভাবে সংগ্রহ করে এটাই দেখার বিষয়। এর পাশাপাশি কিন্তু ঋণের বোঝা রয়েছে। ঋণ পরিশোধ বাবদ কিন্তু সরকারকে আগামী অর্থ বছরে 1,27,000 কোটি টাকার বেশি কিন্তু সুদ দিতে হবে। তো সব মিলিয়ে সরকারের উপরে কিন্তু একটা চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। এবার যদি এই যে বাজেট ঘাটতিটা রয়েছে, 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি, এই বাজেট ঘাটতিটা আসলে সরকার কোন কোন খাত থেকে কিভাবে আদায় করতে পারে সেই বিষয়ে একটু আপনাদেরকে জানাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ খাত। অভ্যন্তরীণ খাত থেকে 1,27,000 কোটি টাকা সরকার আদায় করার চিন্তা ভাবনা করছে। এবং অভ্যন্তরীণ খাত বলতে আমরা যেটা সব থেকে বেশি মাথায় আসে এবং চোখের সামনে আসে সেটা হচ্ছে ব্যাংকিং খাত থেকে সরকার লোন নিতে পারে, ঋণ নিতে পারে। সেই দিক থেকে কিন্তু অভ্যন্তরীণ খাতের উৎস থেকে সরকার অর্থ সংগ্রহ করতে পারে। পাশাপাশি বৈদেশিক খাত রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন 1,09,000 কোটি টাকার মতো কিন্তু সরকার বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করার চিন্তা ভাবনা করছে। সেটাও কিন্তু বৈদেশিক ঋণের মাধ্যমে নিতে হবে, এবং অনুদান থেকে 6,150 কোটি টাকা কিন্তু সরকার আদায় করতে পারে। এইবার একটু যদি সরকারের রেভিনিউ, অর্থাৎ এই যে 6,95,000 কোটি টাকা সরকার টার্গেট নিয়েছে যে রাজস্ব আদায় করবে, এটা কিভাবে সরকার আদায় করবে সেটা যদি একটু দেখাতে চাই। প্রথমেই সব থেকে বড় যে খাতটা আসে বা সরকারের সব থেকে বড় অঙ্গ হচ্ছে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড। তাদের উপরে 87% পর্যন্ত শুল্ক অর্থাৎ রাজস্ব আহরণের কিন্তু টার্গেট দেয়া হচ্ছে 6,04,000 কোটি টাকা। এই টার্গেট এনবিআরকে পূরণ করতে হবে। পাশাপাশি এনবিআর বহির্ভূত কিছু খাত রয়েছে, ভূমিকর, মোটরযান, সেসবের উপরেও কিন্তু শুল্ক সরকার আদায় করে থাকে। এসব থেকে 25,000 কোটি টাকা সরকার আদায় করবে। এবং সবশেষ যে আরেকটা খাত রয়েছে কর বহির্ভূত খাত, যেটা আমরা বিভিন্ন পাসপোর্ট অথবা ভিসা ক্ষেত্রে বিভিন্ন আমরা সরকারকে বিভিন্ন ফি দিয়ে থাকি, সেই ফি থেকে কিন্তু সরকার 66,000 কোটি টাকা আদায় করতে পারে। এইবার প্রশ্ন হতে পারে যে এনবিআর এর উপরে যে বিশাল বড় একটা টার্গেট 6,04,000 কোটি টাকার টার্গেট, এই টার্গেট এনবিআর কিভাবে পূরণ করবে? প্রথমে যে খাতটা চলে আসছে সেটা হচ্ছে আয়কর। আয়কর থেকে 37% রাজস্ব আদায় করবে এনবিআর, এবং ঠিক একই পরিমাণ রাজস্ব অর্থাৎ 37% রাজস্ব ভ্যাট থেকে আদায় করবে সরকার। এইটা কিন্তু এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে। এবং এনবিআর আরেকটা মাধ্যম সেটা হচ্ছে শুল্ক। শুল্ক থেকে এনবিআর 26% মতো রাজস্ব আদায় করতে পারে। তো এই ছিল মোটামুটি বলা যায় সরকারের ব্যয়ের খাত, আয়ের খাত, কোথায় কোন জায়গা থেকে সরকার আদায় করতে পারে এবং কিভাবে আপনার জীবনের উপরে প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবার একটু আমরা লাইভে যেতে চাই। আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সংসদ চত্বর থেকে। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। মুন্নাফ, একটু পরেই তো সংসদের অধিবেশন শুরু হয়ে যাবে এবং সেখানে অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করবেন। তো এখন পর্যন্ত আপনার কাছে সবশেষ কী তথ্য আছে?
তামজিদ, আর কিছুক্ষণ পরে অর্থাৎ ঘণ্টাখানেক পরেই সংসদে দেশের ৫৫তম বাজেট উত্থাপন করবেন প্রথম অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে কিন্তু উপস্থিত থাকবেন তারেক রহমান। তিনিও প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এই যে বাজেট উপস্থাপন করবেন। সব মিলিয়ে কিছুক্ষণ আগে অর্থাৎ একটার দিকে এখন থেকে ১ ঘন্টা আগে যে বিশেষ ক্যাবিনেট বৈঠক হয়, মন্ত্রিপরিষদ বৈঠক হয়, সেটি শেষ হয়েছে এবং সেখানে এই যে বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেটটি রয়েছে সেটি সেখানে অনুমোদন দেওয়া হয়েছে এবং এরপরেই মূলত এখানে আর কোনো বাধা থাকলো না। তবে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির অনুমোদন লাগে, সেটিও নিশ্চয়ই ৩টার আগেই সম্পন্ন হয়ে যাবে। এরপরে বাজেট যখন উপস্থাপন হবে তখন কিন্তু বাজেটের বিভিন্ন বিষয়গুলো অর্থমন্ত্রী তুলে ধরবেন। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু সরকার কর নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনার বাজেট যে উপস্থাপন ছিল, বাজেট বিষয়ক উপস্থাপনার মধ্যে আপনি জানিয়েছেন দর্শকদের। তারপর আমি একটু জানিয়ে রাখতে চাই যে কর নীতিতে যে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, সেখানে যে করমুক্ত আয় সীমা সেটি ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,২৫,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এটি কিন্তু এক ধরনের স্বস্তি দিবে সাধারণ মানুষের। আর যে সব সাধারণ মানুষ যেগুলো বাজেটের উপরে যে আশা থাকে, প্রত্যাশা থাকে, তার মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে যে কোন পণ্যগুলোর দাম বাড়ছে বা কোন পণ্যগুলোর দাম কমছে, মানুষ আসলে কতটুকু স্বস্তি পাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে মানুষের বড় ধরনের আগ্রহ থাকে। তো এবার বিশেষ কিছু পণ্যে উচ্ছে কর কমাচ্ছে, পাশাপাশি শুল্ক অব্যাহতি দিচ্ছে, কর অব্যাহতি দিচ্ছে। ফলে যেমন একটি সংসার চালাতে যে ধরনের চাল, ডাল, আলু এই যে সহ 60টি পণ্যে যে শুল্ক কমানো হচ্ছে, সেটি কিন্তু এক ধরনের স্বস্তি দিবে। পাশাপাশি এই সরকারের যে বড় ধরনের লক্ষ্য ছিল যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে নবায়নযোগ্য যে জ্বালানি, সেই জ্বালানির ক্ষেত্রে এক ধরনের বড় ধরনের তাদের যে সিদ্ধান্ত ছিল এগুলো সাশ্রয়ী মূল্যে প্রদান করা এবং এগুলো যাতে সাধারণ মানুষ খুব দ্রুত এবং এগুলো বাস্তবায়ন করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু রিনিউয়েবল এনার্জির নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আগামী 2035 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হচ্ছে। পাশাপাশি যে ইলেকট্রিক গাড়িগুলো রয়েছে, ইলেকট্রিক গাড়ির আমদানির শুল্ক কিন্তু সেখানে কমানো হচ্ছে। ফলে এই যে এই গাড়িগুলোর যে ব্যবহার সেটিও কিন্তু বাড়বে। আরেকটি নতুন বিষয় রয়েছে বাজেটে, সেটি একটু জানাতে চাই যে নির্বাচনী ইশতেহারে বিএনপি সরকার কিন্তু জানিয়েছিল যে তাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, নিম্নশ্রেণীর জনগোষ্ঠী রয়েছে, তাদের জন্য বড় ধরনের বাজেটে বরাদ্দ থাকবে। সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি যে 1,45,000 টাকার মতো 1,45,000 কোটি টাকার মতো বরাদ্দ রয়েছে সামাজিক সুরক্ষা খাতে। তার মধ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড রয়েছে, পাশাপাশি ইমাম মুয়াজ্জিন সহ জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা প্রদান সহ যারা বেকার শ্রমিক রয়েছে তাদের জন্যও এক ধরনের সহায়তা কর্মসূচি থাকবে। ফলে এই যে বাজেটটি রয়েছে, এই বাজেটটি স্বাভাবিকভাবেই দেখা যায় যে সাধারণ মানুষের জন্য এক ধরনের গুরুত্ব রয়েছে। তবে যে ঘাটতি রয়েছে 2,43,000 কোটি টাকা, সেই ঘাটতি পূরণের জন্য সরকার যে ধার করবে, ঋণ করবে বিদেশি এবং দেশি পর্যায় থেকে, সেই ধার মেটানোর জন্য যে সুদ পরিশোধ, ঋণ পরিশোধের যে একটি চাপ থাকবে, সেই চাপটি মিটিয়ে মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটিও একটি বড় দেখার বিষয়। তো যদিও সরকার বলছে যে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনবে। ধন্যবাদ মুন্নাফ আপনাকে। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব বাজেট অধিবেশন শুরু হওয়ার আগ মুহূর্তে। দর্শক, আমাদের সবসময় কিন্তু একটা চিন্তা থাকে বা আপনাদেরও সবসময় একটা চিন্তা থাকে যে আসলে যখন বাজেটটা আসতে চলেছে, এই বাজেটে আপনার দৈনন্দিন জীবনে কী ধরনের পরিবর্তন আসবে, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে যে পণ্য ব্যবহার করছেন, কোনো পণ্যের দাম বাড়ছে কিনা, কোনো পণ্যের দাম কমছে কিনা, এটার আগ্রহ কিন্তু আপনাদের থাকে। সেটা একটু আপনাদেরকে জানাতে চাই। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি। আপনি যদি ইলেকট্রিক গাড়ির প্রতি একটু আগ্রহী হয়ে থাকেন, সেই ইলেকট্রিক গাড়ি কিন্তু আপনি নিতে চাইলে আপনার জন্য একটা সুবিধা আসছে, কারণ গাড়ির দাম কমে আসবে। কারণ কমানো হচ্ছে ইলেকট্রিক গাড়ির উপরে কর, যেটা বর্তমানে আমদানি করার ক্ষেত্রে 93% পর্যন্ত কিন্তু কর দেয়া হতো। এই করের হার কিন্তু কমে আসছে। অর্থাৎ আপনি যদি 100 টাকার একটা গাড়ি কিনতেন, সেখানে আপনাকে 93 টাকা কিন্তু কর দিতে হতো। এটা করটা কমিয়ে আনছে সরকার, যে কারণে আপনি চাইলেই কিন্তু এরকম ইলেকট্রিক গাড়ি কিনে ফেলতে পারেন। এবং এটা কিন্তু 2 ধাপে কমানো হচ্ছে। প্রথমে যদি $25,000 আপনি ইলেকট্রিক গাড়ি কেনেন, তাহলে আপনাকে সেই
93% থেকে শুল্কটা কমিয়ে আপনার জন্য দেয়া হয়েছে 64%। এবং আপনি যদি $50,000 গাড়ি আপনি যদি নিতে চান তাহলে আপনাকে 80%-র মতো শুল্ক আপনাকে কিন্তু গুনতে হবে। অর্থাৎ ইলেকট্রিক গাড়ির আমদানির ক্ষেত্রে যেহেতু শুল্কটা কমছে, তাই আপনি চাইলে এরকম ইলেকট্রিক গাড়ি কিনে ফেলতে পারেন। স্থানীয় পর্যায়ে উৎপাদন করলেও কিন্তু সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ যে সকল দেশীয় প্রতিষ্ঠান রয়েছে যারা গাড়ি তৈরি করে থাকে বা ইলেকট্রিক গাড়ি তৈরি করে থাকে, তাদের যে কাঁচামাল আমদানি করবে সেই কাঁচামাল আমদানির উপরে কিন্তু সরকার শুল্ক কমিয়েছে, কর কমিয়েছে। অর্থাৎ দেশে উৎপাদিত ইলেকট্রিক গাড়ির দামও কিন্তু কমে যাবে। পাশাপাশি ইলেকট্রিক বাইকও আপনারা দেখতে পাচ্ছেন। ইলেকট্রিক বাইক কিন্তু যদি কিনতে চান, ইলেকট্রিক বাইকের দামও কিন্তু কিছুটা কমে আসবে, যেহেতু জ্বালানি সংকটের মাঝখানে আমরা দেখেছি যে ইলেকট্রিক বাইকগুলোর চাহিদা অনেক বেড়ে গিয়েছে। তো সরকার সেদিকে চিন্তা ভাবনা করে ইলেকট্রিক বাইকের উপরেও কিন্তু শুল্ক কর কমাচ্ছে, যে কারণে আপনি কম দামে কিনতে পারেন। এবার যদি একটু হোম অ্যাপ্লায়েন্সের দিকে তাকাই, গরমের মধ্যে এসি, ফ্যান এগুলোর চাহিদা কিন্তু আমাদের অনেক বেশি বেড়ে যায়। আমার হাতের ডানে এই পাশে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ এবং এসি, এই ফ্রিজ এসির দাম কিন্তু এই বাজেটে কমতে চলেছে। কারণ এসি এবং ফ্রিজ দেশীয় শিল্প, যারা দেশীয় প্রতিষ্ঠান রয়েছে যারা উৎপাদন করছে, তাদের কাঁচামাল আমদানিতেও কিন্তু শুল্ক ছাড়ের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে বলা যায় দেশীয় উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি এগুলোর দাম কিন্তু কমতে পারে। তাই যদি চিন্তা করে থাকেন যে বাসার জন্য আরেকটা এসি কিনবেন বা আরেকটা ফ্রিজ কিনবেন, বা না থাকলে নতুন করে কিনবেন, তারা কিন্তু এই অর্থ বছরে কিনে নিতে পারেন। আর আরেকটা আকর্ষণের যে জায়গাটা এইবার অর্থ বছরের জন্য একটা চমক নিয়ে আসছে আপনার জন্য, সেটা হচ্ছে দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হচ্ছে। অর্থাৎ আপনি যদি মোবাইল কিনতে চান বা আপনি অনেক দিন ধরে প্ল্যান করছেন যে মোবাইল কিনবেন কিন্তু দামের কারণে কিনতে পারছেন না, এই অর্থ বছরে আপনার হাতে সুযোগ, কারণ মোবাইলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম কিন্তু কমতে চলেছে। পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষা বা দেশীয় বিভিন্ন উদ্যোক্তাদেরকে সুরক্ষা দেওয়ার চিন্তাভাবনা করেই কিন্তু সরকার দেশীয় পণ্যের উপরে এই শুল্ক ছাড়ের সুবিধা দিচ্ছে। এবার যদি যারা নারী দর্শক রয়েছেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা জায়গা থাকে। গত বছরে আমরা দেখেছি যে সবারই একটা আকর্ষণীয় জায়গা, প্রসাধনীর যে পণ্য সেগুলোর দাম কিন্তু বেড়ে যায়, কিন্তু এবার প্রসাধনী পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। প্রথমে যেটা আসছে লিপস্টিক, মোটামুটি সবাই নারী দর্শকরা সবাই লিপস্টিক ইউজ করে থাকে। এই লিপস্টিকের দাম কিন্তু আগামী অর্থ বছরে, অর্থাৎ আসছে অর্থ বছরে এই লিপস্টিকের দাম কিন্তু কমতে চলেছে। তাই আপনারা চাইলে আরও বেশি বেশি লিপস্টিক কিন্তু কিনতে পারেন। এইবার যদি একটু টিভি এবং ল্যাপটপের দিকে তাকাই, ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনে এখন অনেক বেশি প্রয়োজন হয়ে গিয়েছে এবং সবার ঘরে ঘরেই টিভি রয়েছে। তো ল্যাপটপ আর টিভি যদি আপনারা নিতে চান, সেখানেও কিন্তু আপনারা কম দামে নিতে পারেন। তার কারণ হচ্ছে দেশে উৎপাদিত টিভি এবং দেশে উৎপাদিত ল্যাপটপ, তাদের কাঁচামাল আমদানিতে কিন্তু শুল্ক ছাড় সরকার দিচ্ছে। অর্থাৎ এই টিভি এবং ল্যাপটপ উৎপাদনের খরচটা কমে গেলে আপনার পকেটের উপরেও কিন্তু সাশ্রয়ী হবে, অর্থাৎ আপনিও কম দামে টিভি এবং ল্যাপটপ কিনতে পারবেন। তো আগামী অর্থ বছর বলা যায় মোটামুটি আপনার জন্য একটু সুবিধার জায়গাটা তৈরি করবে বলেই আশা করা যাচ্ছে। এইবার যদি একটু যারা নিজস্ব অস্ত্র রয়েছে বা লাইসেন্সধারী অস্ত্র যাদের রয়েছে, তাদের কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে। তার কারণ বাৎসরিক নিবন্ধনের যে অগ্রিম কর সেটা 1 লাখ টাকা করা হচ্ছে রিভলভারের জন্য। তো আপনার যদি রিভলভার থেকে থাকে বা আপনার যদি অস্ত্র থেকে থাকে, তাহলে এই অস্ত্রের জন্য আপনাকে বছরে যেই বলা যায় মেইনটেনেন্সের খরচটা, সেই শুল্কটা কিন্তু বেড়ে যাবে। বাৎসরিক নিবন্ধনের অগ্রিম কর আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। এবং শর্টগান এবং বন্দুকের বাৎসরিক নিবন্ধনের ক্ষেত্রে আপনাকে অগ্রিম কর 50,000 টাকা দিতে হবে এবং এটা প্রতি বছর আপনাকে পোহাতে হবে। তো যাদের রয়েছে ব্যক্তিগত অস্ত্র, তাদেরকে কিছু এক্সট্রা টাকা, কিছু অতিরিক্ত খরচ কিন্তু সামনের অর্থ বছরে করতে হচ্ছে। তো দর্শক, মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই অর্থ বছরে কি কি পণ্যের দাম কমতে পারে এবং কি কি জিনিসের উপরে আপনার খরচটা বাড়তে পারে। আগামীতে বা পরের খবরে আমরা আরও বিস্তারিত জানাবো। এইবার একটু আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে, মাঝার মাহবুব। তিনি আছেন আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে। মাঝার, আপনার সাথে এর আগেও কথা হচ্ছিল, এখনও আপনি এনবিআর ভবনে আছেন। আপনার কাছে কি কি মনে হচ্ছে, কোন কোন পণ্যের উপরে কর কমতে পারে এবং জনগণের উপরে কিছুটা সাশ্রয়ী হতে পারে এবং কোন কোন পণ্যের দাম বাড়তে পারে? কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানাবেন।
তামজিদ, কোন কোন পণ্যের দাম কমতে পারে কিংবা বাড়তে পারে সেই জায়গা তো আপনি আসলে জানাচ্ছিলেন, আমিও শুনছিলাম। তবে এনবিআরকে যেহেতু বড় ধরনের একটা রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে 6,04,000 কোটি টাকার, সেখানে খুব বেশি একটা এনবিআর এর কাছে কিন্তু কমানোর সুযোগ ছিল না। বিশেষ করে যেই সমস্ত জায়গাতে এনবিআর রাজস্ব কমিয়েছে সেইখানে আসলে এনবিআর এর খুব বেশি একটা যে রাজস্ব আহরণের ঘাটতি হবে বিষয়টা কিন্তু তেমনও না। কারণ যে 7টি পণ্য নিত্য পণ্যের কথা বলা হয়েছে সেখানে অগ্রিম কর এবং আমদানি শুল্ক এবং হচ্ছে বিভিন্ন পর্যায়ে যে আবগারি শুল্ক ছিল, সেই সমস্ত জায়গাতে আসলে কিছুটা যেটা কমানো হয়েছে সেটা সরকারের ইশতেহার অনুযায়ী ছিল। তবে আরেকটা যে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অংশে যেটা রাজস্ব আসে সেইখানেও কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি, কর্পোরেট করার হারেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এনবিআর যেটি নজর দিয়েছে যে মূলত কর জাল বিস্তৃত করা। একটু জানিয়ে রাখতে চাই যে আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখন এনবিআর এর কাছে আসতে হবে, কারণ আপনাকে টিন নিতে হবে এবং পরবর্তীতে কিন্তু রিটার্নও দিতে হবে। কিংবা আপনি 165 সিসির উপরে যদি বাইকের মালিক হন সেখানেও কিন্তু আপনাকে রিটার্ন দিতে হবে। এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, বিভিন্ন পর্যায়ে যারা প্রান্তিক ব্যবসা করছেন, তাদেরকেও এখন ন্যূনতম একটা ধার্য করা হচ্ছে। তারা 1,000 টাকা বিক্রি করলেও সেইখান থেকে কিন্তু ন্যূনতম রাজস্ব কিন্তু সরকার আহরণ করবে। সবকিছু মিলে এই যে ছোট ছোট জায়গাতে সরকার যে হাত দিয়েছে, এনবিআর যে হাত দিয়েছে, এই সমস্ত নীতিগুলো যখন মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে সেইখানে আসলে এনবিআর এর যে আহরণের জায়গাটা বাড়বে। বিপরীতে এনবিআর যেই সমস্ত জায়গাতে আবগারি শুল্ক কিংবা অগ্রিম করে যেখানে আসলে ছাড় দিয়েছে, সেই জায়গা থেকে সরকারের ইশতেহার ছিল যে বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরির জায়গাতে তারা ছাড় দিচ্ছে। তবে এই বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা এনবিআরের পক্ষ থেকে করা হয়েছে, তারা এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশাই যে সেখানে কর্মসংস্থান তৈরি হলে আবার কিন্তু তারা সেই আয়করের মধ্যে এসে করবে। সবকিছু মিলিয়ে এনবিআর যে প্রগতিশীল একটা কর ব্যবস্থার প্রস্তাব দিয়েছে, তারা বলছে যে তারা আসলে আগামী 5 বছরের যেই লক্ষ্যমাত্রা নিয়েছে কর জিডিপির হার, সেখানে তারা অনেকটাই সফল হবে বলে মনে করছে। তামজিদ, ধন্যবাদ মাজহার, আপনার মাধ্যমে বেশ কিছু নতুন তথ্য জানতে পারলাম এবং এনবিআর এর বিভিন্ন নতুন খাত কিভাবে হতে পারে, কোথা থেকে অর্থ সংগ্রহ করতে পারে সেই বিষয়ে জানতে পারলাম। ভবিষ্যতে আরও জানতে পারবো আপনার কাছ থেকে। ধন্যবাদ মাজহার আপনাকে। দর্শক, স্বাধীনতার পর প্রথম বাজেট ছিল মাত্র 719 কোটি টাকার, যা নতুন অর্থ বছরের জন্য ছাড়িয়ে যাচ্ছে 9 লাখ কোটি টাকা। এই দীর্ঘ যাত্রায় দেশে বাজেট হয়েছে 54টি, যার অনেকগুলো পাশ হয়েছে সংসদের বাইরেও। বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ প্রথমবার বাজেট পেশ করবেন। বাজেটের ইতিহাস জানাচ্ছেন ফাহিম ইউসুফ। শূন্য পকেট, বিধ্বস্ত জনপদ, এর মাঝে একরাশ স্বপ্ন। যদিও তলাবিহীন ঝুরি অপবাদ মাথায় নিয়ে 1972 সালের 30 জুন স্বাধীন বাংলাদেশের প্রথম আয় ব্যয়ের হিসাব কষেছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সেই হিসাবটা ছিল মাত্র 719 কোটি টাকার। আজকের বাজারে যা একটি সাধারণ প্রকল্পের খরচের চেয়েও কম। অথচ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে এখন বাজেটের আকার ছাড়িয়েছে 9 লাখ কোটি টাকা। স্বাধীনতার পর থেকে প্রতি অর্থবছরেই বাজেটের আকার বেড়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় চলতি 2026-27 অর্থবছর পর্যন্ত দেশে মোট 54টি বাজেট দিয়েছেন 14 জন অর্থমন্ত্রী ও উপদেষ্টা। এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বেশি 12টি করে বাজেট পেশ করে যৌথভাবে শীর্ষে আছেন দুই প্রয়াত অর্থমন্ত্রী, বিএনপির এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত। আর আওয়ামী লীগের সাবেক দুই অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া 6টি ও আহম মোস্তফা কামাল দিয়েছেন 5টি বাজেট। তবে এই 54টি বাজেটের সবগুলো জাতীয় সংসদে পাশ হয়নি। ইতিহাসে সংসদের বাহিরে উত্থাপন হয়েছে মোট 14টি বাজেট। এর মধ্যে স্বাধীনতার পর 8টি বাজেট পেশ হয়েছিল পুরনো সংসদ ভবন বা বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আর সামরিক ফরমান কিংবা উপদেষ্টা সরকারের ছায়ায় উত্থাপন করা হয় 6 অর্থবছরের বাজেট। জিয়াউর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, 111-এর সময় ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এবং গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তারা গণমাধ্যমে বাজেট পেশ করেছিলেন।
অর্থনীতির ভাষায় বাজেট মানে কেবল সংখ্যার খেলা নয়, এটি সাধারণ মানুষের পকেটের সঙ্গে রাষ্ট্রের তহবিলের এক অদৃশ্য চুক্তি। এবার সেই চুক্তির খসড়া নিয়ে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তার প্রথম বাজেট। সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদান, উচ্চমূল্যের বাজারে সাধারণ মানুষের চাহিদা আর রাষ্ট্রের প্রবৃদ্ধি ধরে রাখাই ভবিষ্যতের বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৫তম এই বাজেট দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে কেমন প্রভাব রাখে সেটি এখন দেখার বিষয়। ফাহিম ইউসুফ, স্টার নিউজ। দর্শক, আজকের বাজেট উত্থাপন কিছুক্ষণ পরেই, এবং এই বাজেট আপনার জীবনে, আমাদের জীবনে কি পরিবর্তন আনবে এবং বাজেটে সরকারের কি চ্যালেঞ্জ রয়েছে, এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমেই যে প্রসঙ্গে আসতে চাই, এই যে ঘণ্টাখানেক পরে নতুন বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী, কেমন হতে পারে এবারের বাজেট, কি ধারণা করছেন আপনারা? এইবার প্রথমবারের মতো কিন্তু আসলে আমরা মোটামুটি কয়েক সপ্তাহ ধরে কিন্তু সব জায়গায় জেনে যাচ্ছি যে সরকারের বাজেট কীরকম হতে যাচ্ছে, কত লক্ষ্যমাত্রা কি হবে না হবে, এটা কিন্তু একটা নতুন বিষয়। বেসড অন দ্যাট, ওইখান থেকে আমরা যতটুকু জানি তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা আবার একটা এক্সপানশনারি বাজেটের ফেজে ফেরত যাচ্ছি। মানে গত বছর যেমন ধরেন আমাদের বহু দশকের মধ্যে আমার দেখা প্রথম কন্ট্রাকশনারি বাজেট, যেটা আসলে কমিয়ে আনা হয়েছিল, কমিয়ে আনা হয়েছিল, সেটার আসলে খুব বড় ধরনের কিছু ম্যাক্রো ইকোনমিক ফল আউট আছে। আমরা খুব অত্যন্ত আনন্দিত যে আমরা অ্যাটলিস্ট ওই ট্রেন্ড থেকে বেরিয়ে আসছি। যদি আমরা যেই 9,30,000 কোটি টাকা যে বাজেটটা আমরা শুনতে পাচ্ছি, সেটা অনুসারে যদি হয়, আমি মনে করি যে সরকারি বিনিয়োগ বাড়ানোটা অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার। মানে এটা আমাদের মনে রাখতে হবে যে গত বছর উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়ার ফলে কিন্তু কর্মসংস্থানে বড় ধরনের চাপ পড়েছে, এবং আমরা আশঙ্কা করছি যে স্ট্যাটিস্টিক্সগুলো আসলে পরে বোঝা যাবে যে নির্মাণ খাতের অসংখ্য শ্রমিক আসলে বেকার হয়ে পড়েছিলেন, এবং তাদের হয়তো একটা বড় অংশ দারিদ্র সীমার নিচে চলে গেছে। এবং স্বাস্থ্য খাতেও বিভিন্ন আমরা দেখেছিলাম যে অর্থ কমিয়ে দেওয়ার কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি, সামনে এসেছে। এই যে প্রথমবারের মতো অর্থমন্ত্রী 5 বছরের একটা কর নীতি দিতে যাচ্ছে সরকার, এটা বলা যায় বাংলাদেশের জন্য একটা নতুন কিছু। এই বিষয়ে আসলে আপনারা ব্যবসায়ীরা কি চিন্তা করছেন? আমাদের একটা সবসময় একটা দাবি ছিল যে আমাদের একটা পলিসি স্টেবিলিটি দরকার, এবং প্রাইমারিলি এটা ট্যাক্স পলিসির জন্য রিলেটেড। যে আমি আসলে প্রতি বছর যদি আপনি ট্যাক্স চেঞ্জ করেন, তাহলে আসলে সেটা ব্যবসা বাণিজ্যের জন্য একটা বড় ধরনের আশঙ্কার জায়গা সবসময় থেকে যায়। আপনি যদি এটাকে 5 বছরের জন্য স্টিক করে দেন, তাহলে সেটা আসলে আমরা অ্যাটলিস্ট জানি যে আজকে সরকার এই কর নীতিটা নিচ্ছেন, এটা আগামী 5 বছর স্টিক করবেন। সো এটা আসলে আমরা মনে করি অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার। এইবার দেখা যাচ্ছে বাজেটের বিভিন্ন খাতে বড় ধরনের কর ছাড় দিতে যাচ্ছে সরকার, বিভিন্ন খাতকে সহায়তা করার জন্য সরকার এই চিন্তাভাবনাগুলো করছে। আসলে এটার কারণে আমরা কি ভোগ ব্যয় বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে সরকার? আসলে বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন। দেখুন, বাংলাদেশের অর্থনীতিতে গত বছর থেকে একটা বড় ধরনের একটা স্ট্রাকচারাল চ্যালেঞ্জের মুখে আমরা ফেস করেছি। আমরা যদি গত বছরের এবং এই বছরের যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, আমরা যে 3% গ্রোথে নেমে এসছে, এটা আমাদের বহু দশকের মধ্যে এটা সর্বনিম্ন। আমরা কখনোই আসলে 6% এভারেজে আমরা অভ্যস্ত। ভালো বছরে এটা 7-8% হয়, কিন্তু 3% আমার দেখা মতে কখনোই নামেনি। অর্থনীতি যখন এই ধরনের সিনারিওতে থাকে, এটাকে অর্থনীতি ভাষায় বলা যেতে পারে যে স্ট্যাগফ্লেশন। কারণ আপনার গতি মন্থর হয়ে আসছে, ইনফ্লেশন হাই থাকছে, কারণ ইনফ্লেশন গত বছর 8-9% লেভেলে ছিল, এবং আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে তেলের দামের কারণে এটা হয়তো বা এই বছরেরও বেশি থাকবে। এবং সবচেয়ে খারাপ জিনিস যেটা হচ্ছে যে কর্মসংস্থান কমেছে, বেকারত্ব বেড়েছে, ফলে যারা গরিব ছিলেন তারা আরও গরিব হয়েছেন। এবার দেখা যাচ্ছে যে সরকার দেশীয় প্রতিষ্ঠান বা দেশীয় পণ্যকে প্রমোট করার জন্য তাদেরকে শুল্ক ছাড়ের আওতায় আনার চিন্তাভাবনা করছে। এই বিষয়টা ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন? আমরা এটাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি। কারণ দেখুন, আমি যেই অর্থনৈতিক সংকটের কথা বললাম এখন, এটার একটা প্রাইমারি কারণ হচ্ছে আমাদের সাপ্লাই সংকট। মানে হচ্ছে যে যেহেতু আমরা আমদানি করতে পারছি না, সরবরাহ করতে পারছি না, বাজারে একটা সরবরাহ ঘাটতি তৈরি হচ্ছে, এই জন্য দাম কমানো যাচ্ছে না।
আপনি স্ট্রাকচারালি যদি আপনি শুল্ক হার কমিয়ে দিতে থাকেন তখন সেই জিনিসটা ইমপ্রুভ করবে, সাপ্লাই বাড়বে, সাপ্লাই কস্ট কমবে, সেটার জন্য আমদানি বাড়বে, আমরা আশা করছি সেটা একটা অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে। বিনিয়োগ বাড়বে কিনা, এই ধরনের যে বিভিন্ন খাতে কর ছাড় দেওয়া হচ্ছে, এটা কি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে কিনা বিনিয়োগের ক্ষেত্রে? এই মুহূর্তে বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে হচ্ছে আপনার এক নম্বর হচ্ছে বিনিয়োগ যে প্রবাহ, যেটা ব্যাংকিং সেক্টর থেকে বেসরকারি খাতে ঋণের প্রবাহ, এবং সেকেন্ড যেটা ইস্যু, মেজর ইস্যু হচ্ছে যে আপনার এনার্জি স্টেবিলিটি। এই দুটো জিনিস যদি ঠিক করা যায় তাহলে বিনিয়োগ বাড়বে। শুধুমাত্র আপনার শুল্ক, যেটা আমদানি শুল্ক কমিয়ে বা বাড়িয়ে আসলে বিনিয়োগ বাড়ানো হয়তো বা যাবে না। তাহলে আপনাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আপনারা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন সমস্যার কথা সরকারকে বলেছেন, এবারেও নতুন সরকার আসার পর থেকেও বিভিন্ন সমস্যার কথা আপনারা জানিয়েছেন। আপনাদের প্রত্যাশা বা আপনাদের আশা এই বাজেটে পূরণ হবে কিনা, কি মনে করছেন? এটা এখন দেখা যাক, কিন্তু আমাদের দেখুন যে সবচেয়ে বড় স্ট্রাকচারাল যে প্রবলেমগুলোর কথা বললাম আমরা, যে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট পলিসি, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, এগুলোর বাইরে আমাদের জন্য একটা সবচেয়ে বড় চাওয়ার জায়গা ছিল যে কর দেওয়ার যে সিস্টেমটা সেটাকে র্যাশনালাইজ করা। কারণ আপনি যদি দেখেন আমাদের মানে করের হারের থেকেও আসলে বড় সমস্যা তৈরি হয়ে যায় যখন আমরা দেখি যে করটা যে দিব আমরা সেটা কত সহজে করা যাচ্ছে, সেটা কতগুলো কম বাধার মুখোমুখি হচ্ছে আমরা। সো এই ডিরেগুলেশনটা ইজ আমি মনে করি যে অত্যন্ত ক্রিটিক্যাল। আপনি যদি দেখেন যে ব্যবসায়ী সংগঠনগুলো গত বহু বছর ধরেই যেই জিনিসগুলোর উপরে জোর দিয়ে আসছে, তার মধ্যে একটা বড় জিনিস ছিল যে ট্যাক্স বেস বাড়ানো। আমরা যেটা আশা করছি যে সরকার হয়তো বা এই দিকে নজর দিবেন, এবং ট্যাক্স রেটের যে ব্যাপারটা, করের হার বাড়ানোর ব্যাপারে আসলে আমাদের ভিউটা হচ্ছে যে যদি আপনি না কমান তাহলে বিশেষ আমরা কিন্তু এক্সপোর্ট মার্কেটে আমাদের যে অন্যান্য যে কম্পিটিটর কান্ট্রিজ যারা আছে তাদের সাথে কম্পিট করতে পারবো না। সো এই দিক থেকে চিন্তা করলে যদি আপনি করের হার না কমান এবং যদি করের জাল না বাড়ান, তাহলে আসলে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা, যে আমরা বিকজ আমরা এখন জিডিপির মাত্র 7-8 বা 6-7% লেভেলে ট্যাক্স আদায় করি, এটাকে যদি আসলে ইভেনচুয়ালি 15% না নেওয়া যায় তাহলে কিন্তু আসলে আমাদের ইকোনমিক ট্রানজিশন সম্ভব হবে না। অর্থাৎ এনবিআরকে আরেকটু সহনশীলতায় চলে আসতে হবে মনে হচ্ছে, এবং কর ব্যবস্থাপনা আরেকটু যদি সুচারুভাবে হয় বা জনবান্ধবভাবে হয় তাহলে হয়তো বা সব কিছুরই একটা সমাধান চলে আসতো। মানে আমি যদি এইভাবে বলি যে এনবিআরকে লক্ষ্যমাত্রা যদি ঠিক করতে হয় তাহলে আপনাকে 2-3টে জিনিস করতেই হবে। যেমন এক নাম্বার হচ্ছে আপনাকে কত মানুষকে আপনি করের ট্যাক্স বেসের ভিতরে নিয়ে আসতে পারছেন সেটাকে অনেক গুণ বাড়াতে হবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে সেটা আপনি যদি কর দেওয়ার প্রক্রিয়াটা যদি খুব সহজ করতে না পারেন তাহলে সেটা অ্যাচিভ করা যাবে না। এখন যেটা মেকানিজমটা এরকম যে আপনাকে এনবিআর এর কাছে গিয়ে ফিজিক্যালি গিয়ে জমা দিতে হবে, একটা অ্যাকচুয়াল ফিজিক্যাল ইন্টারাকশনের ব্যাপার আছে। এই জিনিসটা যদি আপনি রিমুভ করতে পারেন তাহলে কিন্তু একটা বড় ধরনের ইমপ্রুভমেন্ট হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, বাজেট নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন, বাজেটে বিভিন্ন সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছিলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ। দর্শক, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, একটু পরেই বাজেট উত্থাপন হবে। বাজেট নিয়ে আরও অনেক খবর আপনাদেরকে জানাবো, পণ্যের ওঠানামার খবর জানাবো এবং বাজেট বিশ্লেষণ আপনাদেরকে করব। তবে এখন আমরা চলে যাচ্ছি মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রঞ্জু। তামজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজেটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তামজিদ। এবার যাচ্ছে অন্যান্য খবরে। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের খাম সংবলিত সুভিনিয়র শিট এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক SM হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। হাইকোর্টের রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। মুলতবি ছাড়া
বিরতিহীনভাবে ধর্ষণ ও হত্যা মামলার বিচার চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরে নিজ কার্যালয়ে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি নিজেই করবেন বলেও নিশ্চিত করেন তিনি। এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রবিবার থেকে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই হাইকোর্ট বেঞ্চে চলবে বিচার কাজ। সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ। এই বেঞ্চটি আগামী 14ই জুন 2026 তারিখ থেকে কার্যকর হবে। নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশের যে সমস্ত আপিল কিংবা এতৎ সংক্রান্ত অন্যান্য মামলা পেন্ডিং আছে সেগুলো দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। নারায়ণগঞ্জের মদনপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের 4 জন সহ দগ্ধ হয়েছেন 5 জন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। স্থানীয়রা জানায়, সকালে বন্দর উপজেলার মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় এই দুর্ঘটনা ঘটে। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের 4 জন সহ দগ্ধ হয় 5 জন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে। এক পরিবারের 4 জনের মধ্যে স্বামী, স্ত্রী, তাদের 2 সন্তান রয়েছেন। সীমান্তে পুশিন চেষ্টা ঠেকাতে শেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 42 কিলোমিটার এলাকা জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। বিজিবির পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় যুক্ত হয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। এভাবে শেরপুর সীমান্ত জুড়ে দিনরাত চলছে বিজিবির নজরদারি। পুশিন চেষ্টা ঠেকাতে সীমান্ত পাহারায় তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। শেরপুরের শ্রীবর্দী, ছিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 42 কিলোমিটার সীমান্ত জুড়েই চলছে নিয়মিত টহল। 8টি বিওপির গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। মাইকিং, উঠান বৈঠক সহ সচেতনতামূলক সভা সমাবেশে সতর্ক করা হচ্ছে সীমান্তবাসীকে। ভারত থেকে অবৈধভাবে লোক বাংলাদেশে প্রবেশ করে আমরা বিজিবিকে জানাবো এবং যতটুকু সম্ভব তাদেরকে আমরা ধরে বিজিবির কাছে হস্তান্তর করব। আমাদের ওখানে দিনে রাত্রে টোল দিতেছে, ওদের সাথে আমরা জড়িত হয়ে ভারতবাসীদের লোকদেরকে আমরা ধরে দিব। জাহাঙ্গর দেশের তো আমরাই থাকতারি না, তাই ঘেরা যদি আয় তা আমরা কই থাকাম। এই অবস্থানে আমরা সতর্ক আছি, এলাকাবাসী সহ ঐক্যবদ্ধভাবে সতর্কতার সহিত আমরা এটার প্রতিবাদ করতেছি অথবা দেখতেছি আর কি। পুশিন রুখতে সীমান্ত জুড়ে বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আমরা 24 ঘন্টা আমার টহল সদস্য দিয়ে আমরা আমার সীমান্ত নিরাপদ রাখার জন্য ওভারঅল আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের সীমান্তে যদি কোনো প্রকারের কোনো অপরিচিত লোক আসে আমরা তাকে আমাদের আইনেরা যা আছে আমাদের আইন অনুযায়ী তাদের সাথে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। শুক্রবার নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ঘোষণা দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন টার্গেটে হামলা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর 18টি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান, ফের পুরোপুরি বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে প্রতিবেশী দেশগুলো। স্থানীয় সময় সন্ধ্যা, একের পর এক মার্কিন হামলায় এভাবেই দাও দাও করে জ্বলছে ইরানের দক্ষিণাঞ্চল। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতি অনুযায়ী বুধবার স্থানীয় সময় বিকেলে একযোগে হামলা চালানো হয় ইরানের বিভিন্ন টার্গেটে। তাদের ভাষ্য, এসব হামলা আত্মরক্ষামূলক। বুধবার অভিযানের আগেই হামলার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ইরান। ব্যঙ্গ করে বলেন, তাই তেহরানকে এবার বোঝানো হবে বোমা দিয়েও দর কষাকষি করা যায়।
চুক্তিতে পৌঁছাতে সুযোগ দেয়া হয়েছিল ইরানকে, কিন্তু তারা কালক্ষেপণ করছে। যদি তাই হয় তাহলে ওয়াশিংটন যুদ্ধের পথই বেছে নেবে। যদি বোমা দিয়ে আলোচনা করতে হয় তাহলে আমরা তাই করব, আর এতে আমরা খুবই দক্ষ। মার্কিন হুমকি ধামকিকে অবশ্য পাত্তাই দেয়নি ইরান। পাল্টা হুঁশিয়ারি, দেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করবে না ইরানি সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী বার্তা দিয়েও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। লেবাননেও বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। কূটনীতিতে কাজ না হলে সামরিক পদক্ষেপ নিতেই হবে। গতরাতের ঘটনায় প্রমাণ করে দেশের প্রতিরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করে না। মার্কিন হামলার পর ইরানের কার্যক্রমে বাঘাইয়ের বক্তব্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে। ফের হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা। অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে চালানো হয়েছে হামলা। তাসনিমের তথ্য অনুযায়ী পাল্টা অভিযানে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দুটি ধাপে পরিচালিত এই অভিযানে অংশ নিয়েছে আইআরজিসির নৌ ও বিমান ইউনিট। পরিস্থিতির উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। নাগরিকদের নিরাপদ স্থানে যেতে বলেছে বাহরাইন। বাগদাদে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস। ইফাতিরা, স্টার নিউজ। এদিকে দক্ষিণ লেবাননের টায়ার ও আশপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে অন্তত 17 জনের। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য জানিয়েছে। বুধবার সন্ধ্যায় একটি মসজিদ ও একটি ক্লিনিককে লক্ষ্য করে চালানো হামলায় আরও 3 জনের মৃত্যু হয়। পৃথক স্থানে মারা যান বাকিরা। ইসরায়েলের দাবি, বেসামরিক মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিয়েছিল তারা, তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ঘোষণা দিয়েছেন, সংঘাতে জড়িত সব পক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে একটি মূল্যায়ন দল লেবাননে পাঠানো হবে। এই মিশন তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। এদিকে এই যুদ্ধে এখন পর্যন্ত 10,000 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।